টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ দিক আপনারা সবাই জানি, বা আমরাও সবাই জানি যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই 100 দিনের তেজারতিতে 100 দিনের এই ক্ষমতার পূর্ণ হওয়ায় এই কালকেও 4টে এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন, তার মধ্যে 3টিই ছিল ইমিগ্রেশন সংক্রান্ত। ইমিগ্রেশনে কঠোর পদক্ষেপ নিচ্ছেন এমন খবর গার্ডিয়ানও দিয়েছে, একটা গুরুত্বপূর্ণ পত্রিকা। তো সেক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা নিয়ে, এবং গ্রিন কার্ড থাকা সত্ত্বেও আমেরিকায় পুনঃপ্রবেশের ঝুঁকি এবং এই ঝুঁকির প্রেক্ষিতে কি কি করণীয় থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরে তো আপনাদের নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং একটুকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় আইনজীবী জনাব মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অব লজ এবং কমিউনিটি লিডার। জনাব মজুমদার, আপনাকে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো উপস্থাপনা আপনার। আমি হতভম্ব, অনেক সময় অনেক সুন্দর কথা বলেন এবং কথা একটা অনর্গল আছে, মাঝে মধ্যে থেমে যান না আমাদের মতো। ধন্যবাদ আপনাকে। কিভাবে দি গুড ওয়ার্ক। অনেক ধন্যবাদ আপনাকে। তো আমরা ইমিগ্রেশনের যে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটা আপনার কাছে জানবো, এবং কারণ আপডেটটা এই কারণে যে প্রতিনিয়ত ইমিগ্রেশনের উপরে খুব খড়গহস্ত মানে একেবারে পড়ছে ট্রাম্প প্রশাসন কর্তৃক, এবং গার্ডিয়ান পত্রিকাও সে কথাটি বলছেন যে আমরা দেখছি যে এই 2025 সালের প্রথম 100 দিনে, অর্থাৎ গতকালকে 100 দিন পূরণ হয়েছে, সেই 100 দিনের ট্রাম্প প্রশাসন 140টিরও বেশি এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন। তার মধ্যে ইমিগ্রেশনের উপরও অনেক কঠিন বিষয়গুলো রয়ে গেছে। তো এক্ষেত্রে আমরা যে গ্রিন কার্ড থাকা সত্ত্বেও আমেরিকায় পুনঃপ্রবেশের ঝুঁকি, এই বিষয়টি আজকে আমাদের আলোচনার মূল বিষয়, এবং সেক্ষেত্রে যারা এই ঝুঁকির মধ্যে রয়েছে তারা কি করণীয় তাদের, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। জনাব মোহাম্মদ এন মজুমদার। থ্যাংক ইউ। ইয়েস, এখন বর্তমানে একটা প্রত্যেকটি ইমিগ্রেন্টের ভিতরে একটা ভীতি কাজ করছে। বিশেষ করে একটা রিউমার বের হয়েছে যে আপনারা গ্রিন কার্ড আছে, গ্রিন কার্ডধারীরা স্বদেশে গেলে আবার পুনরায় আসতে পারবেন না, আসতে বাধাপ্রাপ্ত হবেন। এটার কারণও আছে। এটা কারণ হলো অনেকে যারা গ্রিন কার্ড নিয়ে গিয়েছিলেন, আসার সময় গ্রিন কার্ডের একটা ক্রাইটেরিয়া বা কন্ডিশন হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে যুক্তরাষ্ট্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যুক্তরাষ্ট্রে আপনি ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন কিনা, যুক্তরাষ্ট্রের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যুক্তরাষ্ট্রের ফ্যামিলি ভ্যালু ইত্যাদির সাথে আপনার ফ্যামিলি টাইস, ফাইন্যান্সিয়াল টাইস ইত্যাদি আছে কিনা পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে, এটা খতিয়ে দেখা হচ্ছে। যখন আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকটা ইমিগ্রেন্ট একটা প্রোফাইল থাকে। যখন পোর্ট অফ এন্ট্রি সমূহে বিমানবন্দরে এখন একটা ইন্টার অফিস মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, তারা যেন মাইন্ডফুল হয় এই যে বিশেষ করে যারা নন সিটিজেন তারা আসার পথে তারা তারা ঠিকমতো গ্রিন কার্ডের কন্ডিশন ফলো করছে কিনা, তারা কিভাবে গ্রিন কার্ড পেলেও তা খতিয়ে দেখার জন্য আসল উদ্দেশ্য হচ্ছে যাতে ইমিগ্রেন্টের ভিতরে একটা ভীতি সৃষ্টি করা, ইমিগ্রেন্টকে বহিষ্কারের চেষ্টা করা এবং ইমিগ্রেন্ট কমিউনিটিকে ফিসিয়ে দেওয়া তাদের উদ্দেশ্য। ট্রাম্প প্রশাসনের ফিয়ার হচ্ছে যে এই ইমিগ্রেন্ট কমিউনিটি যত বৃদ্ধি পাবে, যত বেশি সিটিজেন হবে, যত বেশি স্ট্রং হবে, তত বেশি রিপাবলিকান তথা কঠোরপন্থীরা ট্রাম্পের মতো লোকদের ভবিষ্যতে নির্বাচিত হওয়ার সম্ভাবনাও কমে যাবে এবং তাদের শক্তি দুর্বল হবে। সেটা মেন অবজেক্টিভ রেখে তারা আনডকুমেন্টেড হিসাবে কাউকে বের করছে, কেস নাই যাদের তাদের বের করছে, যাদের কেস ভালো হয় না তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে, এবং তারা ডিপোর্টেড এলিয়েন হিসাবে ছিলেন তাদেরকে খুঁজে বের করা হচ্ছে। তারই অংশ হিসাবে ডিপোর্টেড এলিয়েনকে এবং বিশেষ করে ইমিগ্রেন্টদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশের পথে হাইয়ার স্ক্রুটিনি করা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে।
এখন আপনার সেকেন্ড আমার কাছে কোশ্চেন ছিল কিভাবে তারা গ্রিন কার্ড রক্ষা করবে এবং কিভাবে এই ধরনের পরিস্থিতি এড়িয়ে চলবে সেটা এরকম পরিস্থিতিতে তার করণীয়টা কি? যদি কারো এরকম, আপনার তো নিশ্চয়ই, আপনি উদাহরণ যদি দিতে বলি আপনাকে, যে গ্রিন কার্ড আছে কিন্তু তারপরেও তাকে এয়ারপোর্ট থেকে তাড়িয়ে দিয়েছে, এরকম ঘটনা কি দু একটি উদাহরণ আপনার কাছে আছে, বা আমাদের কমিউনিটির কেউ আছে কিনা? আমাদের কাছে প্রচুর আছে যে গ্রিন কার্ড ছিল, তবে ওই গ্রিন কার্ড ফ্রডুলেন্টলি অবটেইন। যেমন এক সময় যখন OP1 এরপরে DB1 DB2 DB3 চলাকালীন যুক্তরাষ্ট্র থেকে অনেকে অংশগ্রহণ করে তারা ডিবি লটারি পেয়ে এখানে গ্রিন কার্ড পেয়েছেন। তবে ইতিপূর্বে তার একটা অ্যাসাইলাম কেস ছিল, সে কেস ছিল ভিন্ন নামে অথবা ভিন্ন ডেট অফ বার্থে। ইমিগ্রেশন পরবর্তীতে গ্রিন কার্ড পাওয়ার পরবর্তীতে যখন সিটিজেনশিপ অ্যাপ্লাই করছে বা গ্রিন কার্ড পরবর্তীকালে তারা এই ধরনের ইনফরমেশন পেয়েছে যে এই লোকের মাল্টিপল এন্ট্রি ছিল, এবং কোড অফ এন্ট্রিতে যখন এই ধরনের ধরা পড়েছে তাদেরকে নোটিশ টু অ্যাপিয়ার এটা বলে কোর্টে পাঠানো হয়েছে, এবং কোর্ট প্রসিডিং এর পরে অনেকে ডিপোর্ট করা হয়েছে, অনেকের কেস এখনো পেন্ডিং আছে। যদিও সরাসরি একজন গ্রিন কার্ডধারীকে এয়ারপোর্ট থেকে অন দ্য স্পট ব্যাক করাবে না যদি না সিরিয়াস ফ্রডুলেন্টের পাওয়া যায়, এবং পাওয়া গেলেও সেটা একটাকে বলা হয় ডিউ প্রসেস অফ ল। যদি কোনো আইনের লঙ্ঘন করা হয়, যদি দেখা হয় যে কোনো সিটিজেন বা গ্রিন কার্ডধারী আইন লঙ্ঘন করেছে, মিথ্যা বা ভুয়া তথ্যের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছে, তারপরেও সেটা আবার খতিয়ে দেখার জন্য অন্য কোনো রিমেডি আছে কিনা, অন্য কোনো প্রতিকার আছে কিনা। যেমন ধরুন একজন গ্রিন কার্ডধারী যদি বিনা বাধায় 5 বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে থেকে থাকে, তাকে সেই গ্রিন কার্ড যদি অবৈধ হয়ে থাকে বিকজ অফ লিভিং 5 ইয়ার উইদাউট ইন্টারাপশন, সে ক্যান্সেলেশন অফ রিমুভাল অ্যাভেল করতে পারে, কোয়ালিফাই করতে পারে। সো দ্যাটস রিমেডি অনেকে অ্যাভেল করে যদি 5 বছর সময়ের পরবর্তীকালে ধরা পড়ে। যারা আরো আগে ধরা পড়ে দেন মেবি সে রিকোর্স বা রিমেডি অ্যাভেলেবেল নাই, সেক্ষেত্রে তাকে ডিপোর্ট করা হবে। সো প্রতিকার হচ্ছে যারা গ্রিন কার্ডধারী তারা যেন যুক্তরাষ্ট্রে থাকাকালীন তাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকার চেষ্টা করতে হবে, তারা ট্যাক্স ফাইল করতে হবে, তারা মেডিকেল কেয়ার যে হিস্ট্রিগুলা সংরক্ষণ থাকতে হবে, তাদের নামে ফোন বিল, ইউটিলিটি বিল থাকতে হবে। এতে করে প্রমাণ হবে তারা যে যুক্তরাষ্ট্রের সাথে তাদের একটা টাইস আছে, তারা অ্যাবেন্ডেন করে না। অ্যাবেন্ডেন শব্দটা বেশিরভাগ সময় ব্যবহার করা হয় অভিবাসীকে দমন নীতি করা। অ্যাবেন্ডেন হচ্ছে এমন শুধু গ্রিন কার্ডে আছে, এছাড়া আপনি কোনোদিন একটা পয়সা ট্যাক্সও দেন নাই, এবং ট্যাক্স কেন দেন নাই সেটার কোনো এক্সপ্লানেশন নাই, এবং আপনার কোন নামে কোনো লিজ ছিল না, ইউটিলিটি বিল ছিল না, কোনো প্রকার সামাজিক কার্যক্রমে আপনি অংশগ্রহণ করেন নাই, ফলে আপনি গ্রিন কার্ড অ্যাবেন্ডনের জন্য যখন বাংলাদেশে 1 বছরের বেশি থাকেন, সেক্ষেত্রে অ্যাবেন্ডনের অভিযোগে আপনাকে যুক্তরাষ্ট্রে পুনঃপ্রবেশে বাধা দেওয়া হয়। তবে সেটার রিকোর্স হচ্ছে SB1 ফাইল করে যদি আপনি প্রমাণ করতে পারেন যে আমার কোনো সিচুয়েশন বিয়ন্ড মাই কন্ট্রোল, এই কারণে আমি বাংলাদেশে 12 মাসের বেশি ছিলাম। সিচুয়েশনটা এমন হইতে পারে, কারো মৃত্যু হইতে পারে, কারো সিভিয়ার ইলনেসের কারণে হসপিটালাইজড ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার থাকতে পারে, অথবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে যুক্তরাষ্ট্রে আপনি আসতে পারেন না। সেই এক্সপ্লেনেশন থাকলে তাকে আপনাকে দেখা গেছে আমরা 2 বছর এবং 3 বছর থাকার পরেও যুক্তরাষ্ট্রে পুনঃপ্রবেশের সুযোগ করে দিতে পেরেছি। সো দেয়ার আর সো মেনি ইস্যু, বাট অল ইস্যু ক্যান বি রেজলভ যদি আপনি প্রপার প্রিকশন অবলম্বন করে থাকেন। তো এক্ষেত্রে গতকালকেও প্রেসিডেন্ট ট্রাম্প 4টা যে এক্সিকিউটিভ অর্ডার বা নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, তার মধ্যে 3টি ছিল ইমিগ্রেশন সংক্রান্ত, এবং বলা হয়েছিল যে ইমিগ্রেশনকে আরও কঠিনের দিকে নিয়ে যাচ্ছে বা কঠিনতর দিকে নিয়ে যাচ্ছে। তো এই বিষয়ে যে আপডেটটা, ইমিগ্রেশনের যে আপডেট আপনার কাছে কি আছে এই বিষয়টিতে, এই এক্সিকিউটিভ অর্ডারগুলোতে কি এমন আছে যেটার জন্য আরো কঠিন থেকে কঠিনতর যাচ্ছে? ভেরি গুড কোশ্চেন। নাম্বার 1, তারা ধরতেছে এখন অনেকে অ্যাসাইলাম ফাইল করছে, এই অ্যাপ্লিকেশনটা যখন আপনাকে পড়তে দেওয়া হবে আপনার কাছেও মনে হবে এটা ভুয়া, কারণ এগুলা অনেকগুলো নন লয়ার, অনেকে শুধুমাত্র ফর্মটা পাঠাচ্ছে, কোনো স্টেটমেন্ট নাই। স্টেটমেন্ট থাকলে স্টেটমেন্টের সপক্ষে কোনো প্রমাণ নাই, আবার প্রমাণ থাকলেও প্রমাণের সাথে স্টেটমেন্ট দেওয়ার তথ্যের সাথে সিরিয়াস ইনকনসিস্টেন্সি অর্থাৎ অসাংঘর্ষিক তথ্য দেওয়া হয়েছে। সেগুলো বলা হচ্ছে যে যেন ভেরি কুইকলি রিভিউ করে এটাকে ডিনাই এবং ডিপোর্টেশন আওতায় নিয়ে আসা হয়। তবে ইতিপূর্বে ছিল যেমন আপনি যেন তেন একটা অ্যাপ্লিকেশন করলেন, ওইটা করিয়ে আসে 12 বছর ওয়ার্ক পারমিট পাইতেছেন, এরপর 13 বছরের মাথায় ডাকতেছে,
তখন নতুন জাজ আসছে, নতুনভাবে আবার ফাইল করতেছে, নতুনভাবে কাগজপত্র নতুন অ্যাটর্নি জমা দিচ্ছে। এই ধরনের সুযোগ আর দেওয়া হবে না। যারা বেয়ার বোন অ্যাপ্লিকেশন বলে, বেয়ার বোন অ্যাপ্লিকেশন হচ্ছে একজন ক্লায়েন্ট আপনার কাছে আসলো, সে বললো যে আমার 1 বছর চলে যেতেছে, আমার 2 দিন সময় আছে মাত্র, আমাকে একটা তাড়াতাড়ি ফাইল করে দিন। তখন অ্যাটর্নিরা সাধারণত কোনো রকমের স্টেটমেন্ট ছাড়া শুধুমাত্র I-518 ফর্মটাই ফিল আপ করি পাঠাই দেয়, এবং ফর্মটা পাঠাইলে অ্যাকসেপ্ট করলে সে ওয়ার্ক পারমিট পায়। এরপরে ক্লায়েন্টের সমস্যা হচ্ছে ক্লায়েন্ট এরপরে আর অ্যাটর্নির সাথে যোগাযোগ করছে না, ওরাও আর হয়তো এরকম ফিও দেয় নাই, তারা আর সাবসিকুয়েন্ট পেপার ওয়ার্ক যেটা 30 দিন পরে ফাইল করার কথা সেটা ফাইল করে নাই। আপনার এই আলোচনাটা আরো শুনবো। আপনি ওয়ার্ক পারমিটের একটা কথা বলেছেন, সে কারণেই আমাদের ফেসবুকে একজন সালাম আহমেদ তিনি একটি প্রশ্ন করেছেন, এই প্রশ্নটির উত্তর দিয়ে আবার আপনার কাছে যাব। তিনি বলছেন যে ওয়ার্ক পারমিট ও সোশ্যাল একসাথে অ্যাপ্লাই করেছেন তার লয়ার। তিনি বলছেন যে আমার ওয়ার্ক পারমিট আসছে কিন্তু সোশ্যাল কার্ডটা আসে নাই, তিনি কি করবেন এখন, এই প্রশ্নটি তার। সেটার কারণ দুইটা হইতে পারে। যেমন ওখানে একটা প্রশ্ন থাকে ওয়ার্ক পারমিটের সাথে, আপনি কি নিউ সোশ্যাল সিকিউরিটি নাম্বার চান কিনা, হ্যাঁ বা না বলতে হয়। কারণ দেখা গেল অনেকে ওয়ার্ক পারমিট যখন অ্যাপ্লাই করছেন ইতিপূর্বে তার ওয়ার্ক পারমিট সোশ্যাল সিকিউরিটি থাকতে পারে, এই জন্য ওই কোশ্চেনটা যারা দেয়, ওই কোশ্চেনটা যখন ক্লিক মার্ক করে না তখন আর সোশ্যাল সিকিউরিটি দেয় না। তো এই জন্য আপনাকে দেখতে হবে তার I-765 যে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করেছিল সে অ্যাপ্লিকেশনের সোশ্যাল সিকিউরিটির কথা বলা হয়েছে কিনা। আমাদেরকে মনে রাখতে হবে সোশ্যাল সিকিউরিটির জন্য কোনো অ্যাপ্লিকেশন করতে হয় না, ওই অ্যাপ্লিকেশনটা ওয়ার্ক পারমিটের সাথেই একটা কোশ্চেন, ওই কোশ্চেনটা যদি আপনি মার্ক না করেন ভুলবশত তাহলে সোশ্যাল সিকিউরিটি কার্ড আসবে না। এই জন্য অনেকে বলে ভাই আপনারা আবার অ্যাটর্নি অ্যাপ্লাই করছি, আমি অ্যাপ্লাই করছি, আমার সোশ্যাল সিকিউরিটি আসে না। আমাদেরকে আমি বললাম যে তোমার ফর্মটা দেখাও, ফর্মটা দেখা গেলো যে ওখানে যে নিউ সোশ্যাল সিকিউরিটি নাম্বার আপনি চান কিনা সেখানে আপনি এটা কিছুই লেখেন নাই, অথবা চান না লিখছেন। তো দ্যাটস ওয়ান থিং। সেকেন্ড কারণ হইতে পারে হয়তো তারা ভুলবশত সোশ্যাল সিকিউরিটি ডিপার্টমেন্টকে USCIS নোটিফাই করে নাই। USCIS অর্থাৎ ইমিগ্রেশন সোশ্যাল সিকিউরিটি ডিপার্টমেন্টকে নোটিফাই করতে হয় টু প্রডিউস এ সোশ্যাল সিকিউরিটি কার্ড, ওইটা হয়তো করে নাই। সো এখন এইটা রিমেডি হচ্ছে, আপনি যখন সোশ্যাল সিকিউরিটি কার্ড পাইছেন কোনো অসুবিধা নেই, আপনার নিকটবর্তী সোশ্যাল সিকিউরিটি অফিসে, মানে অনেকগুলো অফিসে ওয়াক ইনে যাওয়া যায়, ওয়াক ইন মানে এমনিতে অ্যাপয়েন্টমেন্ট সাইজ যাওয়া যায়, গেলে সেখানে একটা ফর্ম ফিল আপ করলে ম্যাক্সিমাম 2 উইক তাকে সোশ্যাল সিকিউরিটি কার্ড দিবে। এটা বিগ প্রবলেম না, যেহেতু ওয়ার্ক পারমিট আছে সোশ্যাল সিকিউরিটি পাবে নেই, আর আপনাকে সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়ে অ্যাপ্লাই করতে হবে আবার। অনেক ধন্যবাদ সালাম আহমেদ, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আপনি যেহেতু একজন লয়ারের মাধ্যমে আবেদন করেছেন, সুতরাং বেটার হবে প্রথমে আপনি তার কাছে যান, যে কথাগুলো বলা হলো যে টিক চিহ্ন দেওয়ার বিষয়টি যদি দেওয়া হয়ে থাকে, তাহলে যেটা আবার বলা হলো যে হাঁটতে হাঁটতে যেই সেখানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই গেলে পরে ওটা আপনি পেয়ে যাবেন। যেহেতু আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন, সোশ্যালটা না পাওয়ার কোনো কারণে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। তো আমরা একটু আবার আলোচনায় যেতে চাই, যেখানে আপনাকে থামিয়ে দিয়েছিলাম সেখান থেকে আবার যেতে চাই, যে আপনি যে কথাগুলো বলছিলেন যে এক্সিকিউটিভ অর্ডারগুলো হয়েছে এর মধ্যে যে ইমিগ্রেশনকে আরও কঠিন থেকে কঠিনতর নিয়ে যাচ্ছে, এই বিষয়টি সম্পর্কে আপনি যেটা বলছিলেন সেটুকু আবার শুনি। সেটা আবার বলি, আবার ওখান থেকে শুরু করি। যেমন যারা ইনকমপ্লিট অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন, এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনের সংখ্যা বলতে গেলে যতগুলো অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, মোর দেন হাফ অফ দ্যাম ইনকমপ্লিট, অর্থাৎ কমপ্লিট না। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক প্রিপেয়ারার বা অনেকে নিজে নিজে ফর্ম আপলোড করছেন, সেখানে ফিল আপ করছেন, এবং সেখানে যথাযথ কমান বা কমপ্লিট অ্যাপ্লিকেশন ছিল না, এগুলা তারা কুইকলি রিভিউ করে কুইকলি ডিসমিসালের আওতায় নিয়ে আসবে, এবং হিয়ারিং কমপ্লিট করার জন্য তারা এডিশনাল লোক নেবে। এবং এমন একটা তথ্য আসছে, এটা ফি অ্যাসাইলাম আগে ফি ছিল না, অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো ফি ছিল, তারা ফি ইম্পোজ করারও প্ল্যান করছে। মোটামুটি যেভাবে পারা যায় যেন ইমিগ্রেশন ব্যবস্থাকে কঠোর করা হয়। যেমন I-485 গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন, ওই গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের অনেকগুলা পাবলিক চার্জের ইস্যু গতবার ট্রাম্প প্রশাসন দিয়েছিলেন। ওইটা এই পাবলিক চার্জ নিয়েও আপনার কাছে আমি প্রশ্ন করব আরেকটা, এবং এই বিষয়টাও শেষ করবো। অনেকক্ষণ ধরে দুজন দর্শক অপেক্ষা করছেন, তাদের ফোন দুটো নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি শুয়ে বলছিলাম মিশিগান থেকে আর কি।
জি। আমার আজকে আমি ওই যে আমার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল আজকে, ওই যে একটা যে কোড আসে, কোডটা আসার পর একটা নাকি এসআপ নাকি নাম্বার একটা আসে, ওইটা আর আসে নাই। এবং আমার অ্যাটর্নি বলছেন নাকি এখন নাকি ওয়ার্ক পারমিট আসতে নাকি 2-3 মাস সময় লেগে যেতে পারে, আগে তো লাগতো 1 মাস মেবি। আর ওয়ার্ক পারমিট আর সোশ্যাল সিকিউরিটি নাকি এখন একসাথে নাকি আসে না, মানে সোশ্যাল সিকিউরিটির জন্য নাকি মানে নিজে গিয়ে নাকি অ্যাপ্লাই করতে হয় ওয়ার্ক পারমিট আসার পরে। আমরা তো বোধহয় একটু আগে বিষয়টি নিয়ে কথা বললাম, তারপর আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ জনাব মোহাম্মদ এন মজুমদার। আমি সোশ্যাল সিকিউরিটির জন্য ফার্স্ট অফ অল কোনো অ্যাপ্লিকেশন লাগে না। ওই ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনের ভিতরে একটা কোশ্চেন মার্ক থাকে, নতুন সোশ্যাল সিকিউরিটি নাম্বার পান কিনা। ওই ফর্ম এখনো বদলায় নাই যতটুকু আমি জানি এখনো। সো হোয়াট এভার আপনাকে বলছে, আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, জানি না সে কি বলছে বা আপনি কি শুনছেন, বাট প্রপার এখন আর কাজ হলো যদি আপনি না পেয়ে থাকেন, আপনি সোশ্যাল সিকিউরিটি অফিসে গেলে একটা ফর্ম ফিল আপ করবে যে আপনি ওয়ার্ক পারমিট আসেন, এটার কপি তারা নিবে। আপনার সোশ্যাল সিকিউরিটি ফান্ড নাই, সোশ্যাল সিকিউরিটির দরকার আপনার, তারা দিয়ে দিবে উইদাউট এনি কোশ্চেন। কেউ আমাকে আসি বলে না যে আমাকে দিয়ে নাই, সুতরাং দ্যাটস ফাইন। এইটাই ছিল আমার উত্তর। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রূপক ধর। আমি এই দেশে আসছি 2 বছর হয়েছে, আমার গ্রিন কার্ড আছে। আমি এখন আমার মাকে আনতে চাইছি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি গ্রিন কার্ড 2 বছর ধরে এসছেন জনাব মোহাম্মদ এন মজুমদার। আনফরচুনেটলি গ্রিন কার্ডধারীরা শুধুমাত্র তার স্পাউস এবং চিলড্রেন আন্ডার এজ 21 এন্ড আনমেরিড তাদের জন্য অ্যাপ্লাই করতে পারে। আপনি সিটিজেন হলে আপনার মা বাপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সবার জন্য। আনফরচুনেটলি আপনাকে ওয়েট করতে হবে আরো 3 বছর। অনেক ধন্যবাদ জনাব ধর আপনার প্রশ্নের জন্য। আপনি যেহেতু গ্রিন কার্ড হোল্ডার, সেহেতু আপনি এই মুহূর্তে আপনার স্ত্রী বাচ্চা ছাড়া আর বাপ মা ভাই বোন বা অন্য কাউকে আনতে পারবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রিয়াদ। আমার একটা প্রশ্ন ছিল। জি। আমি অ্যাসালাম জিটি গ্রিন কার্ড পাইছি। জি। এখন ধরেন গ্রিন কার্ড কয় বছর পাওয়ার পরে মানে সিটিজেন অ্যাপ্লাই করা যায়? কবে পেয়েছেন গ্রিন কার্ড? গ্রিন কার্ড পাইছি ধরেন 6 মাস। 6 মাস। অনেক ধন্যবাদ জনাব রিয়াদ। গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করছি 2 বছর হয়েছে, 2 বছর প্লাস হয়েছে। জি, কি বললেন? মানে গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করছি যে 2 বছর প্লাস হয়েছে, 2.5 বছর পরে গ্রিন কার্ড পাইছি 6 মাস আগে আর কি। 6 মাস আগে গ্রিন কার্ড পেয়েছেন, তাই তো? হ্যাঁ, অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ এন মজুমদার। আপনার গ্রিন কার্ডের নিচে লেখা থাকে ইস্যু ডেট, কয় তারিখে গ্রিন কার্ডটা ইস্যু হয়েছে, ওই তারিখ থেকে 5 বছরের মাথায় আপনার সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবেন। তবে 3 মাস আগে করা যায়। 5 বছর পুরা 3 মাস আগে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সিটিজেনশিপ হওয়ার জন্য। তো সেটা কি যারা অ্যাসাইলাম করে তাদের জন্য একই নিয়ম? অ্যাসাইলামে যারা জিতে উইন করার পরেও অ্যাসাইলামের জন্য সেম নিয়ম, তবে অনলি মাত্র এক্সেপশন হচ্ছে যাদের স্পাউস সিটিজেন আছে অলরেডি এই ইতিপূর্বে, তাদের জন্য 3 বছর। বাট আর সবাই জন্য 5 ইয়ার। আর একটা এক্সেপশন, যারা ইউএস আর্মিতে কাজ করবে তারা 1 বছর পরে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, অনেক ধন্যবাদ জনাব রিয়াজ। আশা করি আপনি আপনার ওই গ্রিন কার্ড যেটা আছে সেখানে দেখুন যে কবে ইস্যু ডেট আছে, সেখান থেকে আপনাকে 5 বছর মানে তার 3 মাস আগেই আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আলামিন। আপনারা ভালো আছেন? জি। জি ভাই, আমি আপনাদের সবসময় অনুষ্ঠান দেখি, তবে আমার 2টা প্রশ্ন আছে। জি। একটা হলো, আমি রিসেন্টলি মানে ডিসেম্বরে উইন করছি আর কি অ্যাসালাম কেস। জি। এখন পর্যন্ত আমার I-94 আসে নাই, এটার একটু সাজেশন চাই, এখন আমি কি করতে হইব? আর দ্বিতীয় কথা হলো, আমি গ্রিন কার্ড অ্যাপ্লাই করছি মানে আর ওর সাথে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করছি গত মার্চের 31 তারিখে, এখন পর্যন্ত আমার রিসিট নাম্বার আসে নাই। এখন কি করণীয়, এটাই আপনার প্রশ্ন? জি 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 জি। অনেক ধন্যবাদ জনাব আমিন। জনাব মোহাম্মদ মজুমদার। সুতরাং আপনি যে অ্যাপ্লাই করছেন, ফার্স্ট অফ অল দেখতে হবে অ্যাপ্লিকেশনটা অ্যাকুরেটলি করছেন কিনা। তো অ্যাকুরেটলি যদি না করেন, তখন ফ্রন্ট লাইন ওয়ার্কাররা খুলি দেখে এটাকে অনেক সময় সুপারভাইজারের কাছে পাঠায় এটা ডিসিশন নেওয়ার জন্য। সুপারভাইজার অনেক সময় ব্যাক করে, এই জন্য হয়তো সময় লাগতেছে না, এত দিন আসি যাইতো। তবে
ইমিগ্রেশন কিছুটা অনেক সময় এটা ডিপেন্ড করে অফিসারের উপরে, কোনো কোনো অফিসার স্লোলি কাজ করে, এবং এটা যখন গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন I-485 এটা এখনো ইলেকট্রনিক ফাইলিং সিস্টেমে আনা হয় নাই, ম্যানুয়ালি করা হয়। এছাড়া এখানে অনেকগুলো যেমন মেডিকেল দিতে হয়, সাপোর্টের বিষয় আছে, আর ফির ব্যাপার আছে, ফি ওয়েভার ইস্যু আছে। কমপ্লিট অ্যাপ্লিকেশনটা যদি আপনি পরিপূর্ণ সম্পূর্ণ করে থাকেন, কমপ্লিট অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে শীঘ্রই আসবে। যদি এটা অসম্পূর্ণ থেকে থাকে, এটা ডিলে হইতেছে, এটাই প্রত্যাশা। এবং যদি আপনার লয়ার থাকে, আপনার লয়ারের সাথে কথা বলবেন। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনার অ্যাপ্লিকেশন যদি তারা পাইছে, এটার প্রমাণ আপনি আগে বাইর করতে হবে তারা পাইছে কিনা। অনেক সময় রং অ্যাড্রেস বললো রিসিপ্ট আসেনি এখনো, আসে নাই, বাট তার আগে দেখতে হবে যে ফাইল করছেন সেটা যদি ফেডেক্সে পাঠাই থাকেন বা ইউপিএসে পাঠাই থাকেন, সেটাকে আপনি ট্র্যাকিং করা যায় ইমিগ্রেশন আপনার ফাইলটা পাইলো কিনা। অনেক সময় এটা ফাইলে পাঠানো হয়েছে রং জায়গায়, কারণ অনেক সময় ফাইলিং লোকেশনটা ফাইল করার সময় অনেক ল ফার্মে অনেক সময় ক্লারিকরা ভুল করে থাকে। সুতরাং আগে ইমিগ্রেশনটা তাদের কাছে পৌঁছছে কিনা সেটা ট্র্যাকিং করার জন্য ব্যবস্থাটাকে ট্র্যাকিং করে দেখাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ আমিন। আসলে আপনার যেটা হয়েছে, যেহেতু আপনি অ্যাসাইলাম উইন করেছেন, তার মানে একজন ভালো লয়ার আপনার আছে, তার দপ্তরে যান এবং দেখুন যে আসলে আজকের আলোচক যে প্রশ্নগুলো বললেন আপনার সম্পর্কে, যেগুলো আমরা অনুমান করে হয়তো উনি বলেছেন যে এই বিষয়গুলো হয়তো আপনি পূরণ করেননি বা এটা হয়নি, তো সেই জিনিসগুলো আসলে একটু চেক করে নিন, তারপরে পরবর্তীতে আপনার লয়ার সে বিষয়টা আপনাকে চমৎকার মানে আপনার পরামর্শ দিতে পারবেন বা সে মোতাবেক কাজ করতে পারেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি জি, আমি মোহাম্মদ আব্দুল মামুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি গত ডিসেম্বরের 28 তারিখ 2024 সালে ইউএসএ তে আসি, মাইনর চাইল্ড ক্যাটাগরি, আপ টু এ মাইনর চাইল্ড। তো আমি সেটা গ্রিন কার্ডও পাই। এখন আমি দেশে যেতে যাচ্ছি আর কি, আমার যেহেতু বিয়ে হয়েছে, দেশে যাবো আর কি 3 মাসের ছুটিতে। তো সেক্ষেত্রে দেশে গেলে আমার কোনো প্রবলেম হবে কিনা, যেহেতু আমার গ্রিন কার্ড, এখন আমি কোনো সমস্যায় পড়বো কিনা? আপনি একটু লাইনে থাকবেন, ওনার প্রশ্নটা বুঝেছেন মজুমদার সাহেব? অনেক গ্রিন কার্ড পাইছেন এবং বৈধভাবে পেয়েছেন, সুতরাং ওনার আপনার কোনো প্রবলেম আছে কিনা সেটা আপনি বেশি বুঝেন। যতটুকু আপনি আমাকে বলছেন, ইউ শুড নট হ্যাভ এনি প্রবলেম। আপনার কাজ করেন, ছুটি থেকে আসবেন, ভেরি নর্মাল প্রসিডিওর। আপনারা একটা কথা বলতে চাই, আমরা অনেক সময় নেগেটিভ নিউজ বেশি ছড়াই দিই। একটা লোকের কোনো রকমের ডিটেইন করা হয়েছে, মেবি হি হ্যাভ সাম প্রবলেম, এটার অর্থ এই নয় যে সবাইকে ডিটেইন করবে। এবং তাদের পোর্ট অফ এন্ট্রিতে অফিসারদের অত কাজ নেই যে প্রত্যেকটা লোককে চেক করা, হাজার হাজার লোক ঢুকতেছে, সবাইকে পুঙ্খানুপুঙ্খ দেখছে বা ধরছে, এরকম কোনো কথা নাই। যদি একটা লোককে কখনো ডিটেইন করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, এইটাকে যদি কেউ খবর পায়, এটাকে এখন ফেসবুকে এখানে সেখানে যে তাল মাতাল করা হচ্ছে, যত গজ দিয়ে তত বসে না। আই থিঙ্ক এভরিবডি ইজ সেফ এক্সেপ্ট ফর সামওয়ান মাল্টিপল আইডেন্টিটি যদি থেকে থাকে, কোনো রকমের ক্রাইম করেছিলেন, ক্রাইমের ডিসপোজিশন রেকর্ড নাই, সেটা এখন তাদের প্রোফাইলে আসতেছে। অলসো পোর্ট অফ এন্ট্রি অফিসারের উপর ডিপেন্ড করে, কোনো কোনো অফিসার ভেরি ভেরি টাফ, তারা পুঙ্খানুপুঙ্খে দেখে, আর কেউ শুধুমাত্র পাসপোর্টটাকে সোয়াইপ করে বলে গো থ্যাংক ইউ। তো আপনি নির্ভয় থাকবেন, যত গজে তত বসেন না, ইউ শুড বি ফাইন। না, আসলে সাধারণ নিয়ম অনুসারে একজন গ্রিন কার্ড হোল্ডার, যেহেতু সে বৈধ উপায়ে পেয়েছেন বা আপনিও পেয়েছেন বা যেই পাক, তার বাইরে যাবার বা নিজের দেশে যাবার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই। যদি না, যেটা আমরা আজকে আলোচনা করছিলাম যে বিভিন্ন লোকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, যেটা বললেন আর কি, যে গ্রিন কার্ড থাকা সত্ত্বেও একটা ঝুঁকির মধ্যে, পুনঃপ্রবেশে ঝুঁকির মধ্যে রয়ে গেছে আমেরিকায়, এবং সেক্ষেত্রে যে কাজগুলো, প্রধান কারণগুলো সেটাও আমরা বলেছি যে রাজনৈতিক সক্রিয়তা বা মত প্রকাশের কারণে এটা একটা লক্ষ্যবস্তু হতে পারে, বা পুরনো যারা অপরাধ করেছে সেই রেকর্ডগুলো পুনর্মূল্যায়ন হতে পারে, নির্বাহী আদেশ বা যে বলে যে বিভিন্ন দেশকে, বেশ কিছু দেশ 40টার মতো দেশকে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া আছে, যেটা আপনি যদি সেই দেশগুলোতে না যান তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নেই। এবং আরেকটি বিষয়ে যেটা আছে যে পাবলিক চার্জ যারা গ্রহণ করছে, যেটা আগে বাতে একবার প্রেসিডেন্ট ট্রাম্প ইন্ট্রোডিউস করেছিল, বাইডেন আসার পরে সেটা আবার তুলে নিয়েছিল, আবার কিন্তু ট্রাম্প সেটা পাবলিক চার্জ গ্রহণ, মানে এইটা চার্জটা আবার পুনঃ প্রয়োগ করেছেন। সেক্ষেত্রে কেউ যদি এই পাবলিক চার্জ গ্রহণ করে থাকে, তারও কিন্তু একটু সমস্যা করছে
প্রবেশের ক্ষেত্রে। তো এই পরিস্থিতিগুলো যদি আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে যেটা আজকের আলোচক বললেন যে যত গর্জে তত বর্ষে নয়, সুতরাং আমরা তেমন কিছু দেখি না, তারপরও বলা যায় না এটা ভাগ্যের ব্যাপার। আপনার সুতরাং এই বিষয়টি আপনাকে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব মামুন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আমি মিনেসোটা থেকে বলছি, সুমন। জি, আমার দুইটা কোশ্চেন আছে। একটা হলো আমি সিটিজেন, আমার ওয়াইফের ইন্টারভিউ ডেট পড়ছে সামনের মাসে। আমি কি আমার ওয়াইফের সাথে এমবিসিতে যেতে পারবো কিনা, এটা 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন হইলো, আমি আমার বাবার জন্য একটা লয়ারের কাছে কেস দিছিলাম। সে বলতেছে যে আমার বাবা আসার জন্য 2 থেকে 3 বছর সময় লাগবে। এখন এটা আমার মনে হচ্ছে লয়ারে আমাদের দেশের যে সিস্টেম এবং কাগজপত্র সেটা বুঝতেছে না ঠিকভাবে। এখন আমি কি এই কেসটা ট্রান্সফার করে বাংলাদেশি কোনো লয়ারের কাছে দিলে সেটা ভালো হবে কিনা, এই 2টা কোশ্চেন ছিল। আপনি বললেন সিটিজেন, আপনি তো সিটিজেন। জি জি। আর আমার বাবাকে আনতে হলে সময়টা কতদিন লাগবে? তিনি একটু অসুস্থ। আমি কি ওই গ্রিন কার্ড ছাড়া অন্য কোনো ভিজিট বিষয়ে আনতে পারবো কিনা, অথবা গ্রিন কার্ড আনতে হলে কতদিন সময় লাগবে? এই 2টা কোশ্চেন ছিল। অনেক ধন্যবাদ সুমন আপনার প্রশ্নের জন্য। জনাব মোহাম্মদ এন মজুমদার। থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। প্রথম কোশ্চেন হচ্ছে আপনার ওয়াইফের সাথে আপনি এমবিসিতে যাইতে পারবেন কিনা। অ্যাবসলিউটলি, যাতে কোনো বাধা নাই। এবং শুধু আপনাকে যদি হয়তো জিজ্ঞাসা করবে আপনার ওয়াইফ তো এমনিতে যাইতো, আপনি ওনাকে আসছেন কেন, নিতে আসছেন কেন, আপনি বলবেন আমি চাই যে আমার ওয়াইফের সাথে একসাথে ওনাকে নিয়ে যাবো। আই ওয়ান্ট শো রেসপেক্ট টু মাই ওয়াইফ, আমি তাকে নিয়ে যাবো, দ্যাট শুড বি ফাইন, আপনি যাইতে পারেন। সেকেন্ড ফ্রন্ট কোশ্চেন হচ্ছে আপনার আব্বার বিদেশি কোনো লয়ারের কাছে আব্বার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, উনি বলছে 3 বছর লাগবে। আমি মনে করি ওনার ঠিকই বলেছেন, 3 বছর থেকে বেশিও লাগতে পারে। বর্তমান ব্যবস্থায় ডকুমেন্টারি কোয়ালিফাই করলেও তারপর 1-2 বছর লাগে যায়। সুতরাং এটা কোনো বাঙালি লয়ারের কাছে চেঞ্জ করে নিয়ে আসলে কেউ আপনাকে গ্যারান্টি দিতে পারবে না যে দ্রুত নিয়ে আসবে। কারণ আপনি যখন ফাইল করবেন, লয়ার ফাইল করুক আর আপনি ফাইল করেন, সেম থিং। যদিও অ্যাপ্লিকেশন কমপ্লিট থাকে, যদি কোনো ভুল না থাকে, সমান গতিতেই চলবে। আমাদের একটা ভ্রান্ত ধারণা যত বড় লয়ার তত তাড়াতাড়ি আসবে, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হলো কত নিখুঁত নির্ভুল করেছেন সেটার উপর ডিপেন্ড করবে। আরেকটা কোশ্চেন হচ্ছে আরো তাড়াতাড়ি আনার কি পদ্ধতি, ভিজিট ভিসা বা অন্যান্য। ভিজিট ভিসা কোনো গ্যারান্টি নেই। ভিজিট ভিসা আপনি ট্রাই করতে পারেন, তারা দিতেও পারে নাও দিতে পারে। ইমিগ্রেশন ফ্রেন্ডলি থাকাকালীন আপনি ওই আর্গুমেন্ট করতে পারেন যে আমার ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ হইতে 3 বছর লাগবে, এখন আমি তার আগে যাইতে চাই, আমি অসুস্থ, আমার ছেলেকে দেখার জন্য, ছেলের সাথে সেপারেট থাকাতে আমার অশান্তি হইতেছে। মেবি ইউ ক্যান গেট ভিজিট ভিসা, বাট দ্যার ইজ নো গ্যারান্টি। সেকেন্ডলি, আপনি এক্সপেডিয়েটেড প্রসেস করতে পারেন যদি আপনার সিরিয়াসলি অসুস্থ হয়ে থাকে, যে ওনার ভালো ট্রিটমেন্ট দরকার এবং ওনাকে যদি একটু আগে দেওয়া হয়, উনি তো এখানে আসবেই, এখানে একটু আগে আসলে তাদের চিকিৎসা নিতে পারে, ভালো হয়। সেটাও দ্যার ইজ এ পসিবিলিটি, বাট দ্যার ইজ নো গ্যারান্টি। অনেক সময় আমাদের কাছে এক্সপেডাইট করার জন্য আসে, আমি 16 বার বলি যে ভাই দ্যার ইজ নো গ্যারান্টি, ইউ ক্যান পে মানি বাট ইউ ক্যান ট্রাই। এরপর রাজি হওয়ার পরে যখন ডিনাই হয় তখন তারা হতাশ হয় যে এটা আমরা তো পয়সা এমনি ফালাইলাম, এটা মনে আমাদের তখন খারাপ লাগে। সো এটা ক্লিয়ার বলা উচিত, যিনি আপনার কেস নিবে বা আমি নিই, আমরা অলওয়েজ বলি যে ভাই ভিজিট ভিসা ডিসক্রিপশন সরকার দিতেও পারে, নাও দিতে পারে। এক্সপিডিয়েটেড প্রসেস অলসো কেস বাই কেস, কোনো কাউকে দিচ্ছে না। 40 to 50% চান্স, আপনি ট্রাই করতে পারেন। আপনার কোশ্চেনের জন্য অসংখ্য ধন্যবাদ। একটু কনফিউশনে আছে। উনি যে প্রশ্নটা করেছিলেন যে ওনার স্ত্রীর সিটিজেনশিপ পরীক্ষার দিনে উনি সাথে যেতে পারবেন, উনি কি ওই রুম পর্যন্ত যেতে পারবেন? যদি অসুস্থ যদি না হয়, ওনাকে কি পারমিশন দেবে? এটা অলসো ডিসক্রিপশন। অনেক সময় ইউএস এমবেসিতে বিভিন্ন সেফটি এবং সিকিউরিটির কারণে তারা পলিসি অ্যাডপ্ট করে যে এমবেসির ভিতরে ঢুকা তো দূরের কথা, যিনি অ্যাপ্লিকেন্ট না তার আশেপাশে থাকতে দেওয়া হয় না। আবার যখন ওই যে অ্যালার্ট অরেঞ্জ হোয়াইট গ্রিনে আসে তখন তারা অ্যালাউ করে। ঠিক আছে, একটা বৃদ্ধ মা আসছে বা একটা মহিলা, শি ইজ নট ইউজ টু এরকম ইন্টারভিউতে, তারা ফ্রন্টে তারা তাকে কনভিন্স করতে পারে সিকিউরিটি সেফটি রিজনে যদি মনে করে দেখেন গো, বা দ্যার ইজ নো গ্যারান্টি। তবে ইতিপূর্বে আমরা প্র্যাকটিক্যালি জানি অনেকে ওয়াইফকে আনতে গেছে, তাকে ঢুকতে দিয়েছি। আবার এমন আমরা শুনেছি ঢুকতে তো দেওয়াই হয় নাই, বরং তাকে আশেপাশে থাকতে নিষেধ করা হয়েছে। কারণ বিকজ অফ ওই স্পেসিফিক কারণে না,
কারণ রেড বিভিন্ন অ্যালার্ট থাকে এক এক সময় বেসিক্যালি ইনস্ট্রাকশন দেওয়া হয় যে ইউএস সিটিজেনের উপর আক্রমণের সম্ভাবনা আছে, ইউএস এমবিসির উপর আক্রমণের সম্ভাবনা আছে বিদেশে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে, সেক্ষেত্রে দে আর ভেরি ভেরি স্ট্রিক্ট থাকে, আবেদনকারী ছাড়া আত্মীয় যাইতে পারে না। আপনাকে আমি এই প্রশ্নটা এই জন্য জিজ্ঞেস করলাম যে কয়েকদিন আগে আমার একজন পরিচিত আত্মীয়, আর তার মার বয়স ৭৬ বছর। এই ৭৬ বছর বয়সে সে সিটিজেনশিপ পরীক্ষা দিতে গেছে, তার ছেলের সাথে যাবে, যেহেতু ৭৬ বছর বয়স সে, এবং তার তেমন ইংরেজিতে, এবং সে কন্টিনিউয়াস ২০-২৬ বছর ধরে আমেরিকাতে আছে, তো সেই সূত্রে তারপরেও সে অতটা ভালো ইংরেজি জানে না বলে তার ছেলে যেতে চেয়েছে, ভেতরে যেতে দিয়েছে, কিন্তু রুমে তাকে ঢুকতে দেয়নি, রুমের বাইরে কিন্তু রেখেছে। এরকম অবস্থায় তবে যদি 648 ফর্ম থেকে থাকে তার সাথে একটা লোক দিবেই, এটা প্রভিশন আছে, সেক্ষেত্রে মনে হয় ওদের 648 ফর্ম অর্থাৎ ডিসেবিলিটি ফর্ম যদি ফাইল করে, কিন্তু ওনার ওয়াইফ তার ডিসেবিলিটি নয়, ওইটা সাফার বিষয়। এমবেসি এবং এখানকার ইমিগ্রেশন অফিসের রুলের কথা বলতেছেন আপনি সিটিজেনশিপ ইন্টারভিউতে, সেখানে 648 ফর্ম থাকলে আপনাকে যাইতে দিবে, 648 ফর্ম না দিলে সাথে শুধু লয়ের সাথেও যাইতে পারবে না। তবে এমবেসির বিষয়টা ডিপেন্ড করে ওই সময় সেফটি অ্যালার্ট আছে কিনা এমবেসির, যদি সেফটি অ্যালার্ট না থাকে তাকে দেওয়ার সম্ভাবনা আছে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্ন নিয়ে অনেকক্ষণ সময় আমরা নষ্ট করলাম। আমরা একটু বিরতি যেতে চাই, বিরতির পরে এসে কিছু প্রশ্ন ফেসবুকে আছে এবং টেলিফোনে অনেকে অপেক্ষা করছেন, আপনি সবগুলো প্রশ্ন নেব। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অব লজ এবং কমিউনিটি লিডার, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। অনেক দর্শক এখনো টেলিফোনে আছেন, একটু ফোনটা নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি কুইন্স থেকে বলছিলাম। আমি আমার বোনকে অ্যাপ্লাই করেছি 2007 জানুয়ারি মাসে। আমি তো আপসেট, আমি এই প্রশ্নটা বারবার করছি কিন্তু না করে উপায় নাই। তো ওরা আমাকে কিছুদিন আগে একটা ইমেল করলো 2 ইয়ার্সের যে পুলিশ ক্লিয়ারেন্স সেটা এক্সপায়ার হয়ে গেছে। তো আজকে আমি এটা সাবমিট করেছি, নতুন পুলিশ ক্লিয়ারেন্স। আমার ডিকিউ ছিল 2023 অক্টোবর। তো আমি মজুমদার ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে বর্তমানে ঢাকা ইউএস এমবেসিতে ডিকিউ চলছে কোন মাস এবং কোন বছর, কারণ আমি শুনেছি 2008 জানুয়ারি, কিন্তু ডিকিউ চলছে। আমার এটা মেইনলি প্রশ্ন, কোন মাস কোন মান্থ। আর ওর বড় ছেলের বয়স 2 বছর আগে 21 বছর হয়ে গেছে। আর সেকেন্ড কোশ্চেন হলো যে 2024 যে ট্রান্সক্রিপ্ট চায়, এটাকে আমি অ্যাডভান্স পাঠিয়ে দিব নাকি টু ওয়েট? আমাকে একটু যদি জানাতেন তাহলে ভালো হতো। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। জনাব মোহাম্মদ মজুমদার, কি উত্তর আছে আপনার প্রশ্নে? সরি আপা, আপনি তো একটু আগে বললেন পুলিশ রিপোর্ট আপলোড করছেন, আজকেই করেছে, আজকে করেছেন, এটা কেন করছেন? এটা যদি কেউ না চাই থাকে, যদি আপনি শুয়া মোটো নিজে ইচ্ছাকৃত করে থাকেন, এটা আরো ফিসাই যাবে। কারণ ডিকিউ হয়ে যাওয়ার পরে যখন ডকুমেন্ট দেন অর্থ হলে আপনার ফাইল রেডি না, দেন এটা একটা প্রবলেম। আর সেকেন্ড প্রবলেম হলো আপনার আপলোড ঠিকভাবে হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় পুলিশ রিপোর্টের ফার্স্ট পেজ আবার সেকেন্ড পেজে কিছু লেখা থাকে না, শুধুমাত্র একটা সিল থাকে পেছনে, ওই সিলটাও কিন্তু অনেকে ভুলবশত ওইটা আপলোড করে না, দেন ইট ইজ ডিফেক্টিভ। আবার হয়তো 6 মাস পরে বলবো যে তোমার এটা ডিফেক্টিভ, এটা কেন ফাইল করছো। সুতরাং আপনি আপনার বিষয়টা নিয়ে আপনি পার্সোনালি আপনার লয়ার থেকে থাকে, লয়ারের সাথে কথা বলেন, কারণ এটা, এবং লয়ার সাইটে আরও ইম্পর্টেন্ট, এই কাজগুলো এত বেশি টেকনিক্যাল করছে, অনেক লয়ার ওইটা ক্যাপেবল না, সেখানে ভালো কম্পিউটার যদি লোক না থাকে, রং ইনফরমেশন ফাইল করা হচ্ছে, রং যে সাইজ ডিফারেন্স, যে সাইজ এখানে বলা যাচ্ছে কোন সাইজের কত বড় ফাইল আপলোড করা যাবে একবার, ওইটা যদি ফলো না করা হয় ফাইলটা ডিফেক্টিভ। এই কারণেই আপনার পিটিশন 1 বছর শুধু ওখানে ঘোরাফেরায় আসে। আপনি সেটাই ঠিকই শুনেছেন, ডিসেম্বর বা জানুয়ারিতে চলতেছে, আপনারটা জানুয়ারি 2007, স্টিল আপনি আজকে শুধু আরেকটা আপলোড করছেন। আজকে আপলোড করা অর্থ এই যে ডিকিউ থেকে আবারও আপনি ফিসেছেন, বিকজ আবার এটা আবার তারা রিভিউ করতে হবে। ডকুমেন্টারি কোয়ালিফাই যদি তার মানে উনি যে 2022 ডিকিউ হয়েছে ওটা আবার নতুন করে ডিকিউ আসবে, তাহলে তো উইল টেক লং টাইম। ডকুমেন্টারি কোয়ালিফাইড, বাট আবার এট দি সেম টাইম উনি বলছেন নিউ ডকুমেন্ট উনি ফাইল করছেন, তো নিউ ডকুমেন্ট তো তারা অ্যাপ্রুভ করতে হবে আবার। এবার নিউ ডকুমেন্ট কেন দিয়েছেন উনি, ওনাকে চাইছে কিনা সেটা তো ইস্যু আছে। সুতরাং যদি চেয়ে থাকে তাইলে কেন, না চাইলে কেন দেবে? নিশ্চয়ই চেয়েছে। ডিকিউ যদি হয়ে থাকে তাহলে চাওয়ার কথা তো নয়। ডিকিউ অর্থ হলো আর কিছু চাইবে না, অনলি ইন্টারভিউ, ইন্টারভিউর জন্য অপেক্ষা করবে।
প্যাকেজ নিয়ে যাবেন, প্যাকেজ নিয়ে গেলে সেখানে থাকবে আপনার আপডেটেড ট্যাক্স রিটার্ন অ্যান্ড অল দি DS 260 এবং 864 এর কপিটা নিয়ে উনি হাজির হওয়ার কথা। সুতরাং এখানে সামথিং ইজ মিসিং। এই জন্য সেটাই, কারণ তা নাহলে 2007 সালের জানুয়ারিতে আবেদন, ডিকিউ হয়েছে 22 সালে, এখন আমরা ভিসা বুলেটিন মে মাস দেখছি 2008-এর 1 জানুয়ারি ফাইনাল অ্যাকশনে আছে। আসলে বাট উনি একটু আগে বলে দিলেন আরেকটা এখন সবেমাত্র একটা আপলোড করছে আগেইন। হ্যাঁ সেটাই। তো এটা ভালো হচ্ছে যে ওনার যে লয়ার আছেন তার কাছ থেকে একটু বিষয়টা বোধহয় ক্লিয়ার করাটাই বোধহয় উত্তম হবে। তো অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম নাদিম, আমি এদেশের সিটিজেন, আপ ইন সিটিজেন সিন্স 2015। আমি যখন সিটিজেনশিপ এক্সাম দিই আমার নামটা আমি চেঞ্জ করেছিলাম এবং আমার কোর্ট অর্ডারও আছে। সো আমার প্রশ্ন হলো আমি সোশ্যাল সিকিউরিটি অফিসে যে আমাকে কি করণীয়? ওকে, আপনারা যখন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করে সেখানে একটা কলাম থাকে যে আমি নেম চেঞ্জ করতে চাই এবং যেটা চেঞ্জ করতে চাই ওই অনুসারে নেম চেঞ্জ করা হয়, তবে আপনাকে একটা সিডি দিয়েছে সাথে যে নেম আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট প্লাস আরেকটা ফর্ম দিয়েছে যে ওই নিয়ম থেকে নামে চেঞ্জ করা হয়েছে এবং আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে আপনি যখন নতুন নামে আসেন এটা সারা বিশ্বকে জানানো। সোশ্যাল সিকিউরিটি ডিপার্টমেন্ট, IRS এবং ডিপার্টমেন্ট অফ স্টেট কতগুলো লিস্টও দিয়ে দিয়েছিল আপনাকে। আপনি জানেন আপনি ওটা অ্যাপ্লাই ওগুলো করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে অন্যান্য ডিপার্টমেন্ট আপনাকে রিকগনাইজ করবে না নতুন নামে। জন্য বেস্ট হবে আপনি ইমিডিয়েটলি সোশ্যাল সিকিউরিটি ডিপার্টমেন্টে গিয়া ওখানে ওদের ওরা ফর্ম দিবে, ওখানে এটা দিয়ে আসেন। এবং যদি না আপনি কোনো লয়ের মাধ্যমে করে থাকেন ওটা লয়ের অফিসে ওই ইনস্ট্রাকশনও আছে কোন ডিপার্টমেন্টকে নোটিফাই করতে হবে, কীভাবে নোটিফাই করতে হবে, একটা শার্ট দিয়ে দেয় ওরা, ওই লিস্টে ওদের থেকে পাবে। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। প্রশ্ন করুন, অপেক্ষা করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমি সুমন বলছিলাম ব্রুকলিন থেকে। জি। তো আমার একটা কোশ্চেন হচ্ছে গিয়ে নিয়ে ডিপোর্টেশন অর লাইক ম্যারেজ বেস একটা ইস্যু নিয়ে। তো আমি সিটিজেনশিপ পেয়ে গেছি 2024-এ। ইটস এ ম্যারেজ বেস সিটিজেনশিপ। সো আমার ওয়াইফের সাথে এর মধ্যে অনেক ধরনের ঝামেলা হইতেছিল। তো ওয়াইফ যেটা বলতেছিল যে আমাকে বিভিন্ন ধরনের থ্রেট দেয় যে USCIS রিপোর্ট করবে বা এটা সেটা, তো ডিভোর্স দিয়ে দিবে বা এটা সেটা রিপোর্ট করবে। তো এগুলো কি কখনো সে কি কোনো ক্ষতি করতে পারবে আমার, যেহেতু আমি ম্যারেজ বেস? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো ডোমেস্টিক ভায়োলেন্সের বিষয় নিশ্চয়ই জনাব মোহাম্মদ এন মজুমদার। সুতরাং আপনার বিষয়টা নিয়ে আপনি আপনার লয়ারের সাথে সামনাসামনি কথা বলে ভালো হবে। তবে জেনারেল রুল হচ্ছে বেশিরভাগ সময় যারা হাজব্যান্ডের বিরুদ্ধে কমপ্লেন করে ওই কমপ্লেনটা তারা রিটালিয়েটরি অ্যাকশন হিসাবে ধরে নিয়ে সরকার এটাকে তেমন কোনো কাজে লাগে না, কারণ এটা বলে সেলফ ডেরোগেটরি স্টেটমেন্ট। আপনি বলছেন আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসে না, আমাকে মারধর করে, আর এইগুলোর জন্য তারা USCIS এটার জন্য কোনো বিচার করার মালিকও না, তারা কাজও না, তাদের এখতিয়ারও নাই। এগুলো বিষয় হলো লোকাল ল এনফোর্সমেন্ট। আপনার হাজব্যান্ড যদি আপনাকে অত্যাচার করে, why don't you go to the police? আপনার হাজব্যান্ড যদি আপনাকে ভরণ পোষণ না দেয়, why don't you go to the family court for the maintenance? তো ওগুলো না করিয়ে ইমিগ্রেশনকে কেন জানাচ্ছেন? ইমিগ্রেশনের এখতিয়ারভুক্ত কাজ না। সুতরাং জেনারেল আনসার হচ্ছে আপনার ওয়াইফের এই ধরনের অ্যাপ্লিকেশনে আপনি বিব্রত হওয়ার কিছুই নাই। এই জন্য USCIS এই বিষয়ে কোনো অ্যাকশন নেবে না, কারণ এখানে একটা কথা আছে, ইট ইজ নট হোয়াট ইউ সে, ইট ইজ হাউ ইউ সে। ওই প্রেজেন্টেশনটা কিন্তু টোটালি রং হয়। আমাদের লোকদের ধারণা যে আমরা সবিনয় নিবেদন করি, একটা লেটার লিখলেই কেউ ফুটবে, এটা অনেক সময় তারা এটা পড়েও না। এটা তার মানে ওনার তেমন কোনো ভয়ের কারণ নেই, তাই তো? অনেক ধন্যবাদ জনাব সুমন আপনার প্রশ্নের জন্য। আমরা ফেসবুকে একটি প্রশ্ন এসেছে যেটা নিয়ে আপনাকে থামিয়ে দিয়েছিলাম যে এই পাবলিক চার্জ নিয়ে একটু কথা বলবো। মোহাম্মদ তৈয়ব এই প্রশ্নটি করেছেন যে হোয়াট ইজ পাবলিক চার্জ, এটা একটু যদি বলতেন। বাংলা শব্দ হলো জনগণের দায়। জনগণের দায় মানে জনগণ কে? জনগণ মানে সরকার, আমরাই সরকার, আমাদের মানি। এসব জনগণের বোঝা হয় কারা? যেমন আপনি মেডিকেট খাচ্ছেন, তাই তো, অর্থাৎ আপনি পুয়ার। তো এটা রিয়েলি পুয়ার যদি হয়ে থাকেন, মেডিকেট খেতেই পারেন, তাতে কারো আপত্তি নাই। আবার ওনাকে সম্পদ লুকিয়ে যদি মেডিকেট খেয়ে থাকেন তাহলে এটাকে বলা হয় ফ্রড।
এবং সরকার সে টাকা আদায় করার জন্য সিভিল কেস করতে পারে এবং এই ধরনের হাজারো হাজারো কেস মেডিকেল ডিপার্টমেন্ট টাকা গার্নিশমেন্ট করতেছে। সেকেন্ডলি আরেকটা ইনফ্যাক্ট এটার প্রভাব হচ্ছে যদি আপনি মেডিকেল রিসিপিয়েন্ট হয়ে থাকেন তাহলে আপনি কেন আরেকজনকে এখানে আনতেছেন সেটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। ওয়েদার আপনাকে জয়েন্ট স্পন্সর নিতে হবে অথবা আপনাকে এক্সপ্লেন করতে হবে। দুটাই একটাও করতে না পারলে আপনার অধিকার বাতিল করা হবে, আপনি আর কাউকে আনতে পারবেন না। সেকেন্ডলি যারা মেডিকেল রিসিপিয়েন্ট পাবলিক চার্জে যারা আছেন তাদেরকে গভর্নমেন্ট বেনিফিট কিছু বেনিফিট আছে সেগুলো থেকে আপনি বঞ্চিত হবেন। তো এটাকে বলা হয় পাবলিক চার্জ। তো ইমিগ্রেশনের বিষয় এভাবে বলি, গত ট্রাম্প প্রশাসনের সময় তারা অনেক লম্বা গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের সে ইন্ট্রোডাকশন করেছিল, এটা 2 মাসও টিকে নাই। এত বেশি কোশ্চেন চাওয়া হয়েছিল, প্রত্যেকটা কোশ্চেনে ছিল যে আপনি পাবলিক চার্জে ছিলেন কিনা। বাট বর্তমানে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনে এখনও পাবলিক চার্জে আছেন কিনা সেটা লেখা নাই এবং এই বিষয়ে তারা ডিগ ইনটু যায় নাই। তবে লাস্ট অ্যাডমিনিস্ট্রেশনে যেটা ছিল সেখানে ছিল পাবলিক চার্জ থাকলে কবে থেকে নিয়েছেন, কত টাকার পাবলিক চার্জ নিয়েছেন, কেন নিয়েছেন, পরিবারের সদস্য সংখ্যা কত, ওই সময় কাজ ছিল কিনা, কাজ না থাকলে কেন কাজ ছিল না, এগুলো সব কিছু আপনাকে এমনভাবে কোশ্চেনিয়ার করা হয়। কোশ্চেনে আপনি সব কিছু উত্তর দিলে আপনি নিজে সেখানে বেড়াজালে আবদ্ধ হয়ে যাবেন। এই ধরনের ফর্ম তারা ডেভেলপ করছে, এটা এখনো ফর্ম আসে নাই ফর্ম। তবে আমি ভেরি শিওর ওই ফর্ম আসলে গ্রিন কার্ড প্রাপ্তির মাত্রা অনেক কমে যাবে, কারণ ওই এখানে গিয়ে অ্যাপ্লিকেশন আটকে থাকবে। অ্যাপ্লিকেশন করবেন, করার পর তারা বলবে এখন দেখো আমি ইনভেস্টিগেশন করছি, তুমি যে $90,000 মেডিকেড নিয়েছো, $2 লক্ষ সার্জারির ফি যে সরকার দিয়েছে এটা যথাযথভাবে দেওয়া হলো কিনা। ট্রাম্প প্রশাসন খুঁজছে যে তারা ট্রাম্প প্রশাসন মনে করে ডেমোক্রেটিক পার্টির বহু কর্মী আছে বিভিন্ন এজেন্সিতে তারা বিনা কাজে পয়সা খাচ্ছে, বহু মেডিকেড রিসিপিয়েন্ট আছে যারা কোয়ালিফাইড না, বহু সোশ্যাল সিকিউরিটি নিতেছে যারা এখানে বাঁচিয়ে নেয়, মারা গেছে, বয়স 150 বছর 200 বছর, তাদের নামে সোশ্যাল সিকিউরিটি নেওয়া হচ্ছে, এটা তাদের অভিযোগ। সুতরাং দেয়ার ইজ এ সিরিয়াস ইনভেস্টিগেশন গোয়িং অন এবং সেই ইনভেস্টিগেশনকে কার্যকরী করার জন্য এআই টুল ইন্ট্রোডিউস করার জন্য ওখানে আবার ডস নিয়েছে এবং এলন মাস্ককে নিয়োগ করা হয়েছে এই জন্য খুঁটিনাটি বাইর করার জন্য, এবং সে যেটা বলে ট্রাম্প সেটা বিশ্বাস করে। এটা উদুর ফিন্ডে বুদুর গায়ে যে এরকম কথা আছে না, যারা একটা হরিবল সিচুয়েশনের ভিতরে আসেন, এবং ফাগলা ঘোড়া কোন দিকে যাবে, কাকে কখনো আক্রমণ করবে একমাত্র ঘোড়াই জানে। আমি আপনি রানা ভাই বা টিভিএন কারো এই অভিজ্ঞতা নাই। তো লেটস সি হোয়াট হ্যাপেন। অনেক ধন্যবাদ মোহাম্মদ তৈয়ব। আসলে পাবলিক চার্জটা ট্রাম্প প্রশাসন আরও একটি তার উদ্দেশ্য আছে, যারা এই ধরনের যেটা বললেন আর কি সুবিধা নেবে, সরকারের পয়সাগুলো বিনা কারণ নেবে, তাদের ওই সিটিজেনশিপ পরীক্ষা, গ্রিন কার্ড পাওয়া বা দেশে গেলে গ্রিন কার্ড পেলেও দেশে যদি আসে তাদেরই কিন্তু পুনঃপ্রবেশে বাধা সৃষ্টি করছে। এই বিষয়গুলো ঠেকানোর জন্যই এটা করা হচ্ছে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, হাতে আমাদের সময় নেই, সময়ের দৈত্যে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। এখনও অনেকগুলো প্রশ্ন শাহিদা শাহিন, ঝুমা চৌধুরী আপনারা যে প্রশ্ন করেছেন, ঠিক কী কারণে প্রশ্ন করেছেন পুরোপুরি উল্লেখ করেনি, তাই উত্তর দিতে পারছি না বলে দুঃখিত। জনাব এন মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার প্রতি ঋদ্ধ কৃতজ্ঞ যে চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলেছেন এবং দর্শকদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। এজন্য আবারও আপনার প্রতি আমি ঋদ্ধ এবং প্রীত। আপনাকে এবং আমাদের প্রিয় সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরিশ্রম, আমাদের সাধনা, মেধা, বুদ্ধি যদি জনকল্যাণমূলক কাজে একটু কাজে লেগে থাকে, সেখানে আমাদের সার্থকতা রাজনীতির কথা বলার। শুভরাত্রি সবাইকে। অনেক ধন্যবাদ আবারও আপনাকে। সুপ্রিয় দর্শক, ইমিগ্রেশনের কিছু আপডেট আমরা দিয়েছি এবং গ্রিন কার্ড থাকা সত্ত্বেও আমেরিকায় পুনঃপ্রবেশের যে ঝুঁকি এবং করণীয় কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।